তোমাদের কাছে কি ক্রিস্টালোগ্রাফি কার্নিসারের বইটা আছে? জি স্যার আছে। জি স্যার আছে স্যার। আমি সামনে হয়তো আরো চেঞ্জ করব, বাট এই মোমেন্টে আমি প্রথম চ্যাপ্টার যেটা তোমাদের পড়ালাম এটা দেখবা যে স্যারের বইয়ে আসলে চ্যাপ্টার 1, 2, 3 কভার করে। এখন পর্যন্ত আমি যেগুলো পড়েছি তোমাদেরকে, মানে স্যারের বই থেকে পড়াই নাই, প্র্যাকটিস করতে পারো, কিন্তু মোটামুটি ইয়ে করেছি আমি। এরপরে আমাদের যে চ্যাপ্টার গুলো আসবে সেটা হচ্ছে সিমেট্রি। এটা স্যারের বই খুব একটা ফলো করবো না আমি। এক্সআরডি আছে, সেটাও স্যারের বই ফলো করা হবে না হয়তোবা। একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস। এটা আমি মোটামুটি স্যারের বইটা কি আপাতত ফলো করে পড়াবো, কিছু জিনিস অ্যাড হবে, যেটা স্লাইডে থাকবে। তোমাদের তো একটা নোট দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, রাইট? আমার একটা নোট দিয়ে দেওয়া হয়েছে, ওখানে এখন পর্যন্ত যেগুলো পড়ানো হয়েছে সেগুলো আছে। সামান্য কিছু ভুল থাকতে পারে, যদি তোমরা আমাকে ইনফর্ম করে রাখো ইমেলে, আমি পরে কারেক্ট করে নিব। নিজেই জানি হয়তো ছোটখাটো যেটা টাইপও আছে, এখানে আমরা ঠিক করতে হবে। সো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস। এই চ্যাপ্টারটা আসা উচিত আসলে আরো পরে। আমরা স্টিরিওগ্রাফটাও স্যারের বই ফলো করবো মোরাললেস। এক্সআরডি আর ইয়েটা ফলো করবো না খুব একটা। এক্সআরডি এবং কি আছে একটা স্টিরিওগ্রাফ, সিমেট্রি। সিমেট্রি তো রেসিপ্রোকাল ল্যাটিসটা আসলে আরো পরের চ্যাপ্টার, বাট স্টিলটা আগে দেখাচ্ছি, এটা ইজি সিম্পল। পরের চ্যাপ্টার কারণ হলো এখানে ফার্স্ট লাইনটি পড়ে দেখো, the Bragg law is very powerful tool and is all that is needed for an understanding of the great many application of X-ray diffraction. So X-ray diffraction চ্যাপ্টারটা তোমাদেরকে এখনো পড়ানো হয় নাই, বাট ওটার বেসিসে আমরা এখন কথা বলছি। সেটা হলো তোমরা জানো যে এক্সআরডি এক্সরে করা যায় ম্যাটেরিয়ালের এক্সরে করে ম্যাটেরিয়ালের অনেক ডিটেইল ইনফরমেশন বের করা যায়। সো এক্সআরডি চ্যাপ্টারটা পড়লে কিছুটা বুঝতে পারবা। আমি এক্সআরডি একটা কোর্স অফার করি মাস্টার্সে, ওখানে একদম ডিটেইল পড়ানো হয়, অনেকটাই পড়ানো হয় যতটুকু সম্ভব। সেই এক্সআরডি তে যখন আমরা করি ওখানে ব্র্যাগ অ্যাঙ্গেল, এটা অবশ্য তোমরা এইচএসসি তে পড়েছো রাইট? ব্র্যাগ অ্যাঙ্গেল না স্যার, এক্সআরডি ছিল না? ব্র্যাগ অ্যাঙ্গেল তো ছিল, ব্র্যাগ অ্যাঙ্গেল থাকবে না কেন? সমবর্তন, অপবর্তন, বিচ্ছুরণ এগুলো পড়ো নাই? হ্যাঁ, সমবর্তন, অপবর্তন, বিচ্ছুরণ, বিক্ষেপণ এগুলো পড়ো নাই তোমরা? স্যার পড়েছি স্যার, কিন্তু স্যার ব্র্যাগস ল তো ছিল না স্যার। ব্র্যাগস ল ছাড়া n ল্যামডা ইকুয়াল টু 2s d sin θ ছিল না? n ল্যামডা ইকুয়াল টু 2s d sin θ প্রুফ ছিল না? জি স্যার, এগুলা তো ছিল স্যার। এগুলো তো কন্ডিশন ছিল স্যার। হ্যাঁ, ক্লাস করা যায়, টিমস চালানো যায়। n ল্যামডা ইকুয়াল টু 2s d sin θ রুলের নাম কি? n ল্যামডা ইকুয়াল টু 2s d sin θ রুলটার নাম কি বলো তো? যেটা a9 না a9 a8 আর যেটা 7 প্লাস সেটা দেখি। So n lambda equal to 2s d sin θ, এটাকে বলা হয় ব্র্যাগ রুল। ঠিক আছে, সো সেই ব্র্যাগ কন্ডিশন যখন ফুলফিল করে শুধুমাত্র সেই ব্যাখ্যাটাই আমরা নরমাল ক্রিস্টালোগ্রাফি দিয়ে দিতে পারি। বাট ডিফ্রাকশনের আরো অনেক কমপ্লিকেটেড প্যাটার্ন আছে, জাস্ট একটা এক্সাম্পল বলছি আমরা, যেগুলোকে আমরা নরমাল ল্যাটিস দিয়ে এক্সপ্লেইন করতে পারি না। It's useful under certain condition to transform a Bravais lattice to what is known as reciprocal lattice. তোমরা যে ল্যাটিস গুলো দেখতে পাচ্ছ এখন, বিসিসি, এফসিসি, সিম্পল কিউব, আমরা যেভাবে অ্যাটম গুলোর কথা বলি, সেই অ্যাটম গুলো সেই ক্রিস্টালের যে ল্যাটিস নিয়ে আমরা এখন পর্যন্ত স্টাডি করেছি, এর পুরোটাই হচ্ছে Bravais ল্যাটিস। এখান থেকে আমরা একটা নতুন ল্যাটিস ডেভেলপ করি, এটা হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস। রেসিপ্রোকাল ল্যাটিস ডেভেলপ করলে আমরা all sort of diffraction explain করতে পারি, all sort of diffraction, any complicated diffraction. Not necessarily diffraction has to be only for X-ray, like X-ray diffraction. It can be electron diffraction, it can be neutron diffraction, different type of technology. So এই সব কিছু এক্সপ্লেইন করতে হলে আমাদের রেসিপ্রোকাল ল্যাটিস লাগে। নট অনলি দ্যাট, আমরা যদি আরো অনেক কিছু আছে ক্রিস্টালোগ্রাফি কমপ্লিকেটেড ফিচার, যেগুলো আসলে রেসিপ্রোকাল ল্যাটিস ছাড়া এক্সপ্লেইন করা সম্ভব না। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, ইলেকট্রন ডিফ্রাকশন হয়, সেগুলো বুঝতে হলে রেসিপ্রোকাল ল্যাটিস লাগে। সো আমরা যে ল্যাটিসটা এতদিন দেখে আসছি, 100 প্লেন, 111 প্লেন, 111 পয়েন্ট একটা পয়েন্ট, 000 একটা পয়েন্ট, এগুলো ছিল নরমাল ল্যাটিস। এখন আমরা নতুন একটা ল্যাটিস ডেভেলপ করবো যেটাকে বলা হয় রেসিপ্রোকাল ল্যাটিস। ঠিক আছে, সো Bragg law is totally unable to explain the diffraction effect involving diffuse scattering. স্ক্যাটারিং বিভিন্ন রকম হয়, ওগুলো আমরা তখন দেখবো। স্ক্যাটারিং মানে ছড়িয়ে দেওয়া। স্ক্যাটারিং তোমার কোহেরেন্ট হতে পারে, ইনকোহেরেন্ট হতে পারে, ডিফিউজ হতে পারে, নরমাল হতে পারে,
So at non-Bragg angle যেগুলো হয় সেগুলো explain করতে পারে না. These fields demand a more general theory of diffraction for their explanation. So in that case, reciprocal lattice theory of diffraction is applicable to all diffraction phenomena from the simplest to the most intricate one. That means it's starting from XRD down to electron diffraction, neutron diffraction, whatever it is at diffraction angle or not, whether it caused by diffuse scattering or regular scattering, everything can be explained easily and more conveniently from the new lattice. That is the reciprocal lattice. So reciprocal lattice is basically formulated in terms of vector. So তোমরা যদি স্যারের বইটা দেখো, দেখবা স্যারের বইতে ম্যাথমেটিক্যালি ভেক্টরের মাধ্যমে তোমাদের রেসিপ্রোকাল ল্যাটিসটাকে এক্সপ্লেইন করা হয়েছে। আমি আজকে ভেক্টরের দুটো স্লাইড দেখাবো যদিও, বাট আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে ভেক্টরের মাধ্যমে দেখাবো। আমি আজকের ক্লাসে তোমাদেরকে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করবো রেসিপ্রোকাল ল্যাটিসটা কিভাবে হয়। এটা অবশ্য স্যারের বইতে মনে হয় খুব একটা নাই, এটা তোমরা এমনি নেটে পেতে পারো, বাট আমি ছবি এঁকে বুঝিয়ে দিব। সো সেটা তো আমাদের ভিজুয়ালাইজ করতে অনেক ইজি হবে রেসিপ্রোকাল ল্যাটিসটা কিভাবে হবে। সো আমরা ভেক্টর যদিও আগামী দিন দেখবো, আমরা জাস্ট দুইটা স্লাইড একটু হয়ে যাই যাতে তোমরা বুঝতে পারো ইজিলি। সেটা হচ্ছে যে ভেক্টর আমরা দুটো ইউজ করি, ওয়ান ইজ স্কেলার টাইমস, একটা হচ্ছে ভেক্টর টাইমস, রাইট? সো স্কেলারটা কি? এ ডট বি সমান এ বি কজ আলফা, এগুলো তো জানো তোমরা, রাইট? স্কেলার হচ্ছে এ বি কজ আলফা। এ বি কজ আলফা বলতে কি বোঝায় খেয়াল করো, এ বি কজ আলফা এটা হচ্ছে এ, আর বি কজ আলফা কতটুকু? এইটুকু, তাই না? জি স্যার। জি স্যার। এ বরাবর বি এর, হ্যাঁ রাইট। তাহলে যদি এ এর ভ্যালু যদি 1 হয় তাহলে বি কজ আলফাটা কি? বি কজ আলফা তো অবশ্যই এ বরাবর বি এর প্রজেকশন, আর এ যদি 1 হয় তাহলে এ ডট বিটা হবে টোটালি প্রজেকশনের সমান। এ বি কজ আলফা, বি কজ আলফা হচ্ছে প্রজেকশন, এর ভ্যালু যদি 1 হয় তাহলে এ ডট বি হচ্ছে টোটালি বি এর প্রজেকশন। তো বেসিক্যালি আমরা একটার পর একটা প্রজেকশন বের করতে পারি ইউনিট ভেক্টরের উপর। এটা হচ্ছে স্কেলার এ ডট বি সমান বি ডট এ, এটা তোমরা জানো, এটা নরমাল ফর্মুলেশন, এ প্লাস বি সি প্লাস ডি এ ডট সি, তারপরে মাইনাস থাকলে এ মাইনাস ডি, মানে নরমাল ফর্মুলেশন হবে। আর ভেক্টরের কথা যদি বলি তাহলে হচ্ছে সি ইকুয়াল টু এ ক্রস বি। আমরা জানি সি ইকুয়াল টু এ ক্রস বি মানে এ বি সাইন আলফা। এটা হচ্ছে একটা ভেক্টর, product of the absolute values of the two vector and the sign. Okay, so the magnitude of C is simply the area of the parallelogram. Area of the parallelogram, but because এটা যদি আলফা হয়, b sin alpha কি লম্ব, b sin alpha হচ্ছে এটা, so base into height, তাই না? b sin alpha এই লম্বটা, তাহলে b sin alpha into a সমান হচ্ছে base into height equal the area of the parallelogram. So area হচ্ছে ab sin alpha, আর a ক্রস b এটার ডিরেকশনটা হবে উপরের দিকে। কিভাবে? আমরা একটা রাইট হ্যান্ড স্কেলে যদি a থেকে b এর দিকে নেই, রাইট হ্যান্ড স্কেলে যদি a থেকে b এর দিকে নেই, তাহলে কি সে বোর্ডের ভেতরে যাবে না বোর্ড থেকে বের হয়ে আসবে আউটওয়ার্ড? বের হয়ে আসবে, সো উপরের দিকে চলে যাবে। সো দ্যাটস দ্য ডিরেকশন। এবং আমরা জানি যে যদি a ক্রস b সমান হচ্ছে মাইনাস b বাই a, b ক্রস a, তার মানে ডিরেকশনটা জাস্ট উল্টা দিকে চলে যাবে। এটা হচ্ছে জাস্ট দুইটা সিম্পল ফর্মুলা। আর রেসিপ্রোকাল ল্যাটিসের ডেফিনিশনটা দিচ্ছি আমি ভেক্টরের মাধ্যমে। ডেফিনেশন দেওয়ার আগে, আচ্ছা ডেফিনেশনটা আগে দেই, এরপর আমি অন্য ক্লাসে দেখাবো, আজকে ছবি দিয়ে দেখাবো। করসপন্ডিং টু এনি ক্রিস্টাল ল্যাটিস, যে কোনো ক্রিস্টাল ল্যাটিসের জন্য তুমি রেসিপ্রোকাল ল্যাটিস বের করতে পারবা। এবং এই ল্যাটিসটাকে কেন রেসিপ্রোকাল বলা হয়? বিকজ মেনি অফ ইটস প্রপার্টিজ আর রেসিপ্রোকাল টু দোজ অফ দ্য ক্রিস্টাল ল্যাটিস। অরিজিনাল ক্রিস্টালের যে প্রপার্টি গুলো আছে, রেসিপ্রোকাল ল্যাটিসের প্রপার্টি গুলো টোটালি রেসিপ্রোকাল হয়ে যায়। রেসিপ্রোকাল মানে কি বলতো? বিপরীত বা উল্টা। বিপরীত, তার মানে কোন একটা 2 থাকলে সেটা 1/2 হয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে এটা এমন একটা ল্যাটিস যেই ল্যাটিসে স্টাডি করলে যে প্রপার্টি গুলো পাওয়া যায় এগুলো মেইন ল্যাটিসের রেসিপ্রোকাল হয়। তাহলে কি করতে হবে? যদি আমাদের ল্যাটিসে কয়টা ভেক্টর থাকে, আমাদের অ্যাক্সিস, ল্যাটিসে অ্যাক্সিস কয়টা? 3টা নাকি? এই তিনটা ল্যাটিস ভেক্টরকে যদি আমি a1 এবং a2 এবং a3 ধরি, a1 a2 a3 ভেক্টর ধরি, তাহলে ইউনিট সেলের এজ গুলো কি হবে? a1 a2 a3, তাই তো? এখন আমি যে নতুন ল্যাটিসে যাব, আমার ল্যাটিসটা হবে নতুন ধরনের একটা ল্যাটিস, যে ল্যাটিসের সবকিছু হবে প্রথম ল্যাটিসের রেসিপ্রোকাল। সো ভেক্টর অনুযায়ী আমার নতুন লেটার, তোমরা 3 ডাইমেনশনে চিন্তা করো, 1 0 0
0 1 0 এবং 0 0 1 এই তিনটাকে তুমি A1 A2 এবং A3 ধরো। যদি তাই হয়, এখন এই 3 ডাইমেনশনের মধ্যে আমি নতুন করে আবার নতুন তিনটা অ্যাক্সিস বসাবো। সেখানে অ্যাক্সিস তিনটা হবে B1 B2 B3। B1 সমান হবে A2 into A3 by V, V মানে ইউনিট সেলের ভলিউম। B2 হবে A3 into A1 by 2, সরি A1, আর A1 into A2 সমান B3। মানে 1 into 2 গুণ করলে 3 পাবো, 3 into 1 গুণ করলে 2 পাবো, 2 into 3 গুণ করলে 1 পাবো। এখানে 1 কি A2 A3 পারপেন্ডিকুলার না, রাইট? জি স্যার। তাহলে দেখো যে A2 A3 পারপেন্ডিকুলার হচ্ছে B1, তার মানে আমি যদি y আর z অ্যাক্সিস ধরি, তাহলে y এবং z অ্যাক্সিস এর পারপেন্ডিকুলারলি A2 A3 পারপেন্ডিকুলারলি আমার B1 ভেক্টরটা আসবে। ডিরেকশন গুলো তুমি ভেক্টরের সাইন থেকে বের করে নিতে পারবা, এটা ম্যাথমেটিক্যালি আমি তোমাদের ছবি দিয়ে বোঝাবো। সো এভাবে আমরা দুই ক্রস ভেক্টর থেকে আমি নতুন তিনটা ভেক্টর B1 B2 B3 বের করতে পারি। যদি B1 B2 B3 ভেক্টর দিয়ে আমি একটা 3 ডাইমেনশনাল ল্যাটিস তৈরি করি, সেটাই হবে এখন আমার রেসিপ্রোকাল ল্যাটিস। সো নতুন ল্যাটিসে আমাকে সবগুলো ভ্যালু ট্রান্সফর্ম করে বসাতে হবে। আমরা পুরাতন ল্যাটিসের ডিরেকশনকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করতাম, তাহলে কি বলতাম? HA1 plus K A2 plus A2 plus L A3, HKL পয়েন্টের জন্য, রাইট? এখন এটা হয়ে যাবে HB1 plus KB2 plus LB3। তোমরা তো ভেক্টর পড়তেছো তাই না? ভেক্টরে স্যার গত সেমিস্টারে হ্যাঁ, যা ভেক্টরের বেসিক তো আছে তোমাদের, অ্যাট লিস্ট তিনটা পয়েন্ট থাকলে তিনটা উপাংশ HB1 KB2 LB3, ঠিক আছে? HB1 KB2 LB3 এই তিনটা হচ্ছে তাহলে আমাদের তিনটা ভেক্টর উপাংশ। সো বেসিক্যালি তিনটা উপাংশকে অ্যাড করলে আমরা পাচ্ছি যে আমাদের নিউ ভেক্টরটা। তাহলে যদি অরিজিনাল ল্যাটিস হয়, এটা হবে HA1 plus KB HA1 plus KA2 plus LA3, আর নতুন ভেক্টর এটা হবে HB1 plus KB2 plus LB3। এটা হচ্ছে ভেক্টরের কনসেপচুয়ালি আমাদের রেসিপ্রোকাল ল্যাটিস এটা। এখন আমরা দেখি যে আসলে রেসিপ্রোকাল ল্যাটিসটা আমরা কিভাবে তৈরি করি, ঠিক আছে? সো রেসিপ্রোকাল ল্যাটিসটা আমরা যদি তৈরি করতে যাই, এটা হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস। দেখো আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমার 0 0 0 পয়েন্ট, নতুন ল্যাটিসের একদম অরিজিনাল ল্যাটিস গুলো তো বোঝো তাই না? 0 0 0 পয়েন্ট, 1 1 1 পয়েন্ট কোনটা বলো তো কিউবে? 1 1 1 এই পয়েন্টটা কোনটা? 1 1 1 পয়েন্টটা কোনটা বলো? এটমে বডি ডায়াগোনাল বরাবর এটমটাকে আমরা বলি 1 1 1। সো এখানে যেটা হবে ল্যাটিসের প্রতিটা পয়েন্ট কিন্তু একটা প্লেন ইন্ডিকেট করবে। রেসিপ্রোকাল ল্যাটিসে প্রতিটা পয়েন্ট একটা প্লেন ইন্ডিকেট করবে, ঠিক আছে? রেসিপ্রোকাল ল্যাটিসে প্রতিটা পয়েন্ট একটা প্লেন ইন্ডিকেট করবে। যেমন ধরো এটা যদি এক্স অ্যাক্সিস এবং এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরি, এই পয়েন্টটা কত বলো তো? কোঅর্ডিনেট কত এই পয়েন্টের? 1 0 0 1 0 0। এই 1 0 0টা বেসিক ক্রিস্টালের 1 0 0 প্লেনকে ইন্ডিকেট করবে। বোঝা যাচ্ছে? তার মানে এখন আমরা নরমাল ল্যাটিসের প্লেনকে নিয়ে আসছি। একটা কিউবের 1 0 0 প্লেন কয়টা? 6টা 6টা। কি কি? একটা হচ্ছে 1 0 0, 0 0 1 এটা দেখো, এটা 1 0 0, 0 1 0 0। এটা 1 0 0, এটা হচ্ছে 1 বার 0 0, দেখছো? এটা হচ্ছে কিউবের এক পাশের প্লেন, এটা হচ্ছে কিউবের আরেক পাশের প্লেন। খেয়াল করো, তুমি মনে করো এখানে কিউব আছে, এটা কিউবের বটম বেস চিন্তা করো। কিউবের 1 0 0 প্লেনটাকে এখানে নামায় ফেলছি, কিউবের 1 বার 0 0টাকে আমরা এখানে নামায় ফেললাম। কিউবের ওয়াই এক্সিস পারপেন্ডিকুলার যে প্লেনটা ছিল 0 1 0, আর এটা হচ্ছে 0 1 বার 0। তাহলে 0 0 1 প্লেনটা কই বলো তো? নিচে উপরে, উপরে উপরে নিচে ধরতে পারো। তার মানে কি এখানেও তো একটা ল্যাটিস, এই ল্যাটিসেরও তো 3 ডাইমেনশনাল অ্যারে আছে, এটা তো 2 ডাইমেনশনাল অ্যারে। এটার উপরে আরো পয়েন্ট আছে না? প্রত্যেকটা পয়েন্ট, ওই পয়েন্টগুলো জেড ভ্যারি হবে। সো এই বরাবর উপরে গেলে পাবা 0 0 1, এই পয়েন্টের নিচে গেলে পাবা 0 0 1 বার, ঠিক আছে? সো এভাবে করে তুমি রেসিপ্রোকাল ল্যাটিসের সবগুলো পয়েন্টগুলো আমাদের মেইন ল্যাটিসে এক একটা প্লেনকে ইন্ডিকেট করবে। বোঝা যাচ্ছে? সো এটা হচ্ছে আমাদের 1 0 0 প্লেন, এটা হচ্ছে আমাদের 1 বার 0 0 প্লেন, এটা 0 1 0 প্লেন, এটা 0 1 বার 0 প্লেন, ঠিক আছে? সো
দেখা যাচ্ছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, সো জি এটা স্যার দেখা যাচ্ছে। তাহলে বুঝতেছো কিভাবে আমরা পয়েন্টগুলো প্লট করতেছি? এটা যদি 100 হয়, এটা যদি 010 হয়, এটা হবে 100, এটা হবে 200, এটা হবে 300। এগুলো তো প্লট পয়েন্টগুলো তো বসাতে পারবা তোমরা এখন চাইলে। 010, 020, 030, এখানে এক্স অ্যাক্সিস। সো 1 2 3, 1 বার 2 বার 3 বার, এদিকে 010, 020, 030, এদিকে 010, 02 বার 0, 03 বার 0। আবার এটা যদি 100, এটা 010 হয়, এটা হবে 110, x1 y1। এটা হচ্ছে 210, 2 আর এখান থেকে 1, এটা 310, 31, এটা হবে 310। তাহলে এই পয়েন্টটা কত হবে? 320। তার মানে কি আমরা এখন সবগুলো পয়েন্ট বসাতে পারছি। এখন দেখো এই ল্যাটিসটা কিভাবে অরিজিনাল ল্যাটিসের রেসিপ্রোকাল হয়। খেয়াল করো, এখানে 100 এবং 200 এই দুইটা প্লেন। আচ্ছা, 100 প্লেন এবং 200 প্লেনে ওরা হচ্ছে এ দিয়ে দেখাচ্ছে, এ দিয়ে এখানে ল্যাটিস প্যারামিটার দেখাচ্ছে ওরা। এই ছবিটা পুরো ক্লিয়ার না। আচ্ছা, তোমরা নিজেরা ক্যালকুলেশন করো, অসুবিধা নেই। এখান থেকে এখান পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 1/a। কত? 1/a। এই ডিসটেন্সটা হচ্ছে 1/a। আমরা জানি 100 প্লেনগুলোর ডিসটেন্স কত? স্যার a। তাহলে এখানে এখানে কত হবে? 1/a। এখানে তুমি যখন ড্র করবা তখন এই অ্যাক্সিস এর এই লেন্থটা হবে 1/a, ঠিক আছে? এটা যদি 1/a হয়, তাহলে 0 থেকে 200 ডিসটেন্স কত? 2/a। 2/a, রাইট? তাহলে 2/a হচ্ছে এখানে 1/a যোগ 1/a। আর 200 প্লেনের নরমাল ল্যাটিসের ডিসটেন্স কত? a। নো, a/2। 200 প্লেন মানে হচ্ছে হাফ প্লেন গুলো, a/2। এখানে হয়ে গেছে 2/a। আচ্ছা, 110 প্লেন গুলোর ডিসটেন্স কত? 110 ল্যাটিসের ডিসটেন্স কত 110 প্লেনের? √2a/2। √2a/2, √2/2। ওকে, ফাইন। এখানে দেখো এটা কত? 1/a। এটা হচ্ছে 1/a। তাহলে এই লেন্থটা কত? এখানে √1/a² যোগ 1/a², তাই না? পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা তো সমকোণ। সো এটা হচ্ছে √1/a² যোগ √1/a², বুঝতেছো? আমি যদি এখানে 110 প্লেনের ডিসটেন্স বের করি, তাহলে এটা সমান কি হবে? √this² + this²। সো √1/a² যোগ √1/a² কত হবে? √2/a²। √2/a² মানে কি? √2/a। আর আমাদের অরিজিনাল ল্যাটিসের ডিসটেন্স কত ছিল 110 প্লেনের? 1/√2, রাইট? বুঝতেছো? জি স্যার। আমাদের নরমাল ল্যাটিসে 110 প্লেনটা হচ্ছে কোনটা? ডায়াগোনাল প্লেন, যাদের ডিসটেন্স হচ্ছে a√2/2। a√2/2 মানে কি? a/√2। a√2/2 মানে a/√2। যদি সবাই না বোঝো আমি একটু দেখাচ্ছি আবার। মনে করো এটা হচ্ছে আমাদের 110 প্লেন, এখান দিয়ে 110 প্লেন যায়, এখান দিয়ে 110 প্লেন যায়। তো ডিসটেন্স হচ্ছে এটা, তাই না? তার মানে কি a√2 / 2, দ্যাট মিন্স কত? √2/a। a/√2, রাইট? আর এখন আমাদের ল্যাটিসে এই ডিসটেন্সটা হচ্ছে 1/a, এই ডিসটেন্সটা হচ্ছে 1/a রেসিপ্রোকাল ল্যাটিসে। তাহলে এটা সমান কি হবে? এখানে 110 আছে, রেসিপ্রোকাল ল্যাটিস সমান হবে √1/a² যোগ 1/a², রাইট? জি স্যার। সমান হচ্ছে √2/a², তার মানে √2/a। দেখো এটা হচ্ছে এটা রেসিপ্রোকাল ল্যাটিস, দেখতে পাচ্ছ? সো আমরা দেখাতে পারতেছি যে এইভাবে যদি ল্যাটিস ড্র করি, তাহলে প্রতিটা প্লেনের এখানে যে ডিসটেন্স, যেমন 300 প্লেনের ডিসটেন্স এখানে কত? 1/a যোগ 1/a যোগ 1/a, তার মানে 3/a। 1/a 1/3/a। তার মানে অরিজিনাল ল্যাটিসে 300 প্লেনের ডিসটেন্স a/3। এভাবে তুমি যদি 330 প্লেন ডিসটেন্স বের করো, তুমি ইজিলি বের করতে পারবা। এই ডিসটেন্সটা কত আসছে? √2/a না? তাহলে এই ডিসটেন্স হবে 3√2/a, মানে 330 প্লেনের ইন্টারপ্ল্যানার ডিসটেন্সিং হচ্ছে 2/a। আরো একটা জিনিস খেয়াল করো, 100 200 300 এরা কি এরা কোন প্লেনের পারপেন্ডিকুলার, কোন ডিরেকশনের পারপেন্ডিকুলার? x অ্যাক্সিস।
1 0 0 2 0 0 3 x x এখানে দেখো এরা সবাই এক্স অ্যাক্সিসের উপরে এবং এই সবগুলো পয়েন্ট হচ্ছে প্যারালাল। আরো মজার ব্যাপার দেখো, আমি তোমার সিমেট্রি একটু হলেও বুঝো, 1 0 0 0 1 0 এই প্লেনগুলো কি 90 ডিগ্রি পর পর ঘুরে না? জি স্যার 90 ডিগ্রি পরপর। এখানে দেখো 1 0 0 0 1 0 1 বার 0 0 0 1 বার 0 দেখলেই বোঝা যায় একটা 4 4 সিমেট্রি আছে। আচ্ছা, সো এখানে অনেক বড় ইয়ে আছে, মানে অনেক ইয়ে আছে, কমপ্লিকেসি আছে, বা আমরা এগুলা তোমরা যদি টিএম ডিফ্রাকশন প্যাটার্ন লিখে নেটে সার্চ দাও দেখবা, এখনই সার্চ দিয়ে দেখতে পারো তোমরা কম্পিউটারে, ইভেন দেখবা যে ছবির মধ্যে অনেক একটা মাঝখানে একটা বড় বল আর চারদিকে টর্চ লাইটের আলোর মতো অনেক ছোট 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 স্পট দেখতে পাওয়া যায়। ওই স্পট গুলো হচ্ছে আসলে বিভিন্ন প্লেনের, বোঝা গেছে? কোথা থেকে কি ইয়েগুলো আসে সেটা দেখা যায়। আমরা যদি তোমাদেরকে দেখাই একটা ট্রান্সমিশন একটা মাইক্রোস্কোপের ছবি যদি তোলা হয় তাহলে সেটা হচ্ছে এরকম, মাঝখানে একটা বল থাকে, এরপর চারদিকে এরকম স্পটের ছবি আসে, এটা হচ্ছে এক্স-রে ডিফ্রাকশনের ছবি, জাস্ট এরকম একটা ফটো ওঠে। ওই ফটোগুলো দেখে কোথায় অ্যাটম আসলো, কোনটা ডিস্টেন্স কতটুকু, অ্যাঙ্গেল কতটুকু, এগুলো দেখে থেকে আমরা ম্যাটেরিয়ালকে আইডেন্টিফাই করতে পারি। সো দ্যাট ইজ কমপ্লিকেটেড, বাট তোমাদেরকে অ্যাটলিস্ট প্রথম শিখতে হবে যে স্পট গুলো বলতে কি বোঝায়। ঠিক আছে, আমি একটা জিনিস দেখি একটু, 8 মিনিট। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলা? জি স্যার। দেখো যে এই ছবিগুলো থেকে আমি বুঝতে পারতেছি যে এটা একটা ওয়েল ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। দেখো ছবিটা এভাবে আসে, এটা একটা এক্স-রে ডিফ্রাকশন প্যাটার্ন। আমরা যখন ম্যাটেরিয়ালের এক্স-রে করি তখন এরকম ছবি আসে, ডিফ্রাকশন করি, ইলেকট্রন ডিফ্রাকশন। দেখো এই স্পটগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারি, এটা হচ্ছে 1 বার 1 বার 1 প্লেন থেকে লাইটটা আসছে, এটা 2 0 0 প্লেন থেকে লাইটটা আসছে। আমরা যখন একটা ম্যাটেরিয়াল তৈরি করি, একটা জিঙ্ক অক্সাইড কপার অক্সাইড তৈরি করি, এই ডিফ্লেকশন করে আমি বলতে পারবো যে আমার ম্যাটেরিয়ালটা কি ধরনের, এটা কি সিঙ্গেল ক্রিস্টাল, এটা কি পলিক্রিস্টাল, এটা কি অ্যামরফাস। হ্যাঁ, আমরা যদি অ্যামরফাস হয়ে যায় এটা, হ্যাঁ অ্যামরফাস যদি হয়ে যায় তখন কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, দেখছো? এই দেখো অ্যামরফাসের প্যাটার্ন দেখো, দেখছো? এটা হচ্ছে অ্যামরফাস, তখন কিন্তু প্লেন নাই। দেখো প্লেন গুলো আগে কি ছিল, 1 0 0 0 1 0 শিখেছি না মাত্র, ঠিক আছে? আর এখানে কি হচ্ছে, 1 0 0 একটা সার্কেল হয়ে গেছে, এটা মানে বোঝো? তার মানে ক্রিস্টালের মধ্যে সব 1 0 0 এক বরাবর থাকে, সব 0 1 0 এক বরাবর থাকে, সব থাকে না, এটা অনেক কমপ্লিকেটেড, ঠিক আছে? কিন্তু যখন অ্যামরফাস হয় তখন এই 1 0 0 গুলা একই দিকে ওরিয়েন্টেড থাকে না, সবাই বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরা শুরু করে। তখন 1 0 0 এই পয়েন্টে না থেকে এরা এই সার্কেলের উপর যে কোনো জায়গায় থাকে। ফলে আমরা যখন এক্স-রে করি আমরা এই বরাবর এনার্জি ডিফ্লেকশন না পেয়ে আমরা পুরো সার্কেলের উপর ডিফ্লেকশন পাই। ফলে এই সার্কেল থেকে আমরা তখন আইডেন্টিফাই করতে পারি, আচ্ছা আমার ম্যাটেরিয়ালটা অ্যামরফাস, আমার ক্রিস্টালাইট সাইজ কত, আমার পার্টিকেল সাইজ কত, এগুলো সব ক্যালকুলেট করতে পারি। সো দিস সাইড অফ স্টাডি যদি তোমরা এক্সপেরিমেন্টালি করতে যাও, অবশ্যই তোমাদের ফার্স্ট যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে এই পয়েন্টগুলো দেখতে কেমন, এই পয়েন্টগুলো কি বোঝায়, বুঝতে পারতেছো কিছুটা নাকি? জি স্যার। তো এটা হচ্ছে তোমাদের সেই রেসিপ্রোকাল ল্যাটিস। রেসিপ্রোকাল ল্যাটিসের একটা আইডিয়া মোটামুটি। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো, দেখো আজকে যে আমি আজকে আর এখানে এটা একটু দেখাই যে জেড অ্যাক্সিসটা কিভাবে যায়। এটা 0 0 0 1 0 0 1 1 0, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা কত হবে, 1 0 2, একদম নর্মাল পয়েন্টের মতন, নর্মাল জেড ল্যাটিসের মতনই, কিন্তু এটা পয়েন্ট না হয়ে এটা হচ্ছে ক্রিস্টালের প্লেন। তো রেসিপ্রোকাল ল্যাটিস থেকে খুব সহজে বোঝা যায় যে 1 0 0 প্লেনের কয়টা প্লেন আছে। 1 0 0 প্লেন 6টা আছে, 1 2 3 4, উপরে একটা নিচে একটা, 6টা। বোঝা গেছে? একটা জিনিস দেখো তো, আরো মজার জিনিস বলি, সেটা হচ্ছে 1 0 0 এবং 0 1 0 প্লেন দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? কুইকলি 90 ডিগ্রি 90। এখানেও দেখো 90। 1 0 0 এবং 1 বার 1 0 অ্যাঙ্গেল কত? 90। আমি যদি বলি তোমাকে 1 0 0 এবং 3 2 বার 0 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারবা সহজে? এখান থেকে পারবা, 1 0 0 আর 3 2 বার 0, দেখো এক্সাক্ট অ্যাঙ্গেল পেয়ে যাবা। বুঝতেছো? রেসিপ্রোকাল ল্যাটিস ক্লাসিক্যাল থিওরি কনসেপ্ট, এখান থেকে অনেক কিছু বের করা যায়। তুমি সরাসরি প্লেনের অ্যাঙ্গেল মেজার করতে পারবা, সরাসরি প্লেনের অ্যাঙ্গেল মেজার করতে পারবা এখান থেকে। স্যার এটা কোনো 3 ডাইমেনশনাল ভিউ নাই স্যার? এই যে 3 ডাইমেনশনাল,
থ্রি ডাইমেনশনাল, জাস্ট উপর দিকে চলে গেলে হবে। এটা যদি 100 হয় এটা হবে 101, এই পয়েন্টটা হচ্ছে 110 110, উপরের পয়েন্টটা হবে 111, তারপরটা হবে 112, তারপরটা 113, এই পয়েন্টটা 000, এটা হচ্ছে 010, তাহলে এটা 011, এটা 012, সিম্পল পয়েন্ট, ক্রিস্টালের সাথে কোনো ডিফারেন্স নাই। জাস্ট ক্রিস্টালের ক্ষেত্রে এটা হয়তো 110 পয়েন্ট, এখানে এটা হবে 110 প্লেন। তার মানে দেখো একটা ক্রিস্টালের ভিতরে অসংখ্য প্লেন থাকে, সেই প্লেন গুলোকে পয়েন্ট বানায় ফেলার কারণে এখন আমি অনেক বেশি ইনফরমেশনকে একটা আবার ল্যাটিসের মধ্যে নিয়ে আসলাম। এখন আমার একটা 2D প্লেনের মধ্যেই 3D ক্রিস্টাল চলে আসছে। সুতরাং 3D রেসিপ্রোকাল ল্যাটিস মানে হচ্ছে অল সর্ট অফ থিং চলে আসতেছে। এটা দেখো বোঝা যায়, 100 প্লেনের হচ্ছে 1/d, D100, এটার মানে হচ্ছে 100 প্লেনের স্পেসিং। আমি তোমাদের নেক্সট চ্যাপ্টার গুলোর জন্য চেষ্টা করবো কারণ স্যার বই ফলো করতে হবে কিছু ফেলো দিতে, কারণ তোমরা তো আসলে এখনো নিচের দিকে ক্লাস, তোমাদের ল্যাঙ্গুয়েজ পাওয়া বেশি দরকার। আমি এখন পর্যন্ত যেগুলো পড়াইছি ওগুলোতে আসলে আমার ল্যাঙ্গুয়েজ আছে, আমার নোটে মোটামুটি আছে, খারাপ না, বাট এখানে চ্যাপ্টার গুলো রিডিং পড়ে আসলে তোমাদের জন্য রিডিং অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি যখন ক্লাসে বলি কতটুকু তোমরা ক্যাচ করতে পারো বোঝা মুশকিল। সো বইয়ের চ্যাপ্টারটি রিডিং দিও। হ্যাঁ, তো এখানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে 1/D100 স্পেসিং, যেটা মানে সরি D*100 মানে বুঝছো, D*100 মানে হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিসের 100 প্লেনের স্পেসিং ইকুয়াল টু হচ্ছে 1/D100, মানে নরমাল ল্যাটিসের যে ডিসটেন্স সেটা রেসিপ্রোকাল। এই ভ্যালুটা কত? D100 সমান A, নরমাল ল্যাটিসে 100 প্লেনের স্পেসিং কত? A, তাই না? তার মানে এটা হবে 1/A, আর 1/A মানে হচ্ছে A স্টার, তার মানে এর ভ্যালু যদি 2 হয় A স্টারের ভ্যালু 0.5। একটু দেখো, আমি নেক্সট তোমাদেরকে খুব ইন্টারেস্টিং দেখাবো কালকে, উইথ ভেক্টর এন্ড উইথ অনলি স্কেচ। এগুলো আমি বইতে কোথাও পাই নাই বেসিক্যালি, কিন্তু আমি তোমাদের নেটেও আমি খুঁজে পাই নাই কোথাও, কিন্তু আমাদের এগুলো খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, যে আমি তোমাকে ছবি এঁকে দেখাই দিতে পারবো যে একটা বিসিসি, তোমরা ইসিজি দেখছো না, ইসিজি কাগজগুলো কিভাবে আসে, ঠিক আছে, এভাবে এক্সআরডি করার পরে আমি ডাটা দেখে বলে দিতে পারবো এটা কি এটা কি এফসিসি না বিসিসি। মজার ব্যাপার হলো যে তুমি তো দেখছো বিসিসি ল্যাটিস দেখতে তোমার চোখের সামনে কেমন, 8 কোণে 8টা অ্যাটম, সেন্টারে একটা অ্যাটম থাকে, তাই না? কিন্তু তুমি যদি এক্সআরডি করো, ডিফ্লেকশন করে রেসিপ্রোকাল ল্যাটিসে তাকাও, তারপরে ডিফ্লেকশন করলে কি হবে, কতগুলো লাইটের মতো উজ্জ্বল উজ্জ্বল পয়েন্ট তৈরি হবে, ঠিক আছে, যেটা দেখালাম একটু আগে তোমাদেরকে। এভাবে তুমি যদি একটা বিসিসি ল্যাটিসের এক্সআরডি করে সেই উজ্জ্বল ছবিগুলোকে নিয়ে একটা 3 ডাইমেনশনাল ল্যাটিস তৈরি করে চোখের সামনে এনে উপস্থাপন করো, তাহলে দেখবা কি জানো, যেটা বিসিসি ল্যাটিস ছিল সেটা এফসিসি হয়ে গেছে। তার মানে একটা এফসিসি ক্রিস্টাল যার প্রত্যেকটা কর্নারে অ্যাটম আছে, যার প্রত্যেকটা ফেসের সেন্টারে অ্যাটম আছে, ওগুলোর এক্সআরডি করার পর তুমি যদি রেসিপ্রোকাল ল্যাটিসে এসে লাইটের উজ্জ্বল পয়েন্টগুলোকে খোঁজো, তাহলে দেখবা তুমি যে ল্যাটিসটা দেখতে পাচ্ছ সেগুলো শুধু কর্নার আর সেন্টারে অ্যাটম আছে। তার মানে একটা এফসিসি ল্যাটিসকে তুমি যদি এক্সআরডি করো তাহলে ল্যাটিসটা বিসিসি হয়ে যায়। তার মানে বেসিক্যালি এফসিসি ল্যাটিসের ডিফ্লেকশন রেসিপ্রোকাল হচ্ছে বিসিসি ল্যাটিস, বিসিসি ল্যাটিসের রেসিপ্রোকাল হচ্ছে এফসিসি ল্যাটিস। এই জিনিসটা আমরা ভেক্টরের মাধ্যমে প্রুফ করব, এই জিনিসটা আমরা ছবির মাধ্যমে প্রুফ করব। ভেক্টরের মাধ্যমে কিন্তু ভিজুয়ালাইজ করা যায় না, জাস্ট অনলি ম্যাথ, জাস্ট গুণভাগ করে যাবে, কিছু একটা ইমপ্লাই করবে। বাট আমি তোমাকে এখান থেকে জেনারেট করে দেখাই দিতে পারবো যে সিম্পল কিউবের ল্যাটিস রেসিপ্রোকাল সিম্পল কিউব, বাট বিসিসি রেসিপ্রোকাল এফসিসি এন্ড এফসিসি রেসিপ্রোকাল হচ্ছে এসিসি। দ্যাটস অল, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।